জি স্যার, শোনা যাইতেছে। ক্লাস শুরু করি। জি স্যার, শুরু। তোমরা দেখতে পাচ্ছ? জি স্যার। আজকে আমরা যে ক্লাসটা শুরু করছি সেটা হচ্ছে ফার্নেস ইরেগুলারিটিস, অর্থাৎ কি কি কারণে ফার্নেসের অপারেশন হ্যাম্পার হতে পারে, ফার্নেস ইরেগুলারিটিস আসতে পারে, সেই জিনিসগুলো আমরা দেখবো এবং কিভাবে তুমি তো বুঝতে পারবা যে ইরেগুলারিটিস হচ্ছে এবং কিভাবে ওভারকাম করা যায় এটা সম্পর্কে ওভারঅল আমরা একটা জানতে পারবো ব্লাস্ট ফার্নেসের। তো সেখানে এই ইরেগুলারিটিস গুলোর নাম দিয়ে শুরু হলো। প্রথম যে জিনিসটা হয় যে চ্যানেলিং, কি এটা কে বলবা? নিজ থেকে বলো, যারা বলনি তাদের থেকে বলো, আমি তো হেল্প করবোই, সমস্যা নেই। কে বলবে? স্যার আমি বলবো। রোল নাম্বার কত? রোল 20 স্যার। রোল 20 বলো। এখানে প্রথমে দেখো হচ্ছে আমরা চ্যানেলিং। তো চ্যানেলিং is developed due to high resistance of gas flow in the bed where fine charged materials having low permeability, অর্থাৎ ফাইন চার্জ ম্যাটেরিয়াল যেগুলি সেগুলি হচ্ছে গ্যাসের পারমিয়েবিলিটি কমায় দেয়। এই জন্য হচ্ছে গ্যাস যেই পথে উপরের দিকে উঠবে সেই পথটা মানে হোমোজিনিয়াস না হয়ে একটা চ্যানেলের মতো ক্রিয়েট করে আর কি। এটার কারণে গ্যাস ডিস্ট্রিবিউশনে আনইভেননেস তৈরি হয় এবং it is caused by the gas bursting through a layer of fine materials. এখন এই চ্যানেলিং যে হচ্ছে এটা আমরা কিভাবে বুঝতে পারি? বুঝার অনেকগুলি নির্দেশক দেওয়া আছে এখানে। আচ্ছা, এর আগে চ্যানেলিংটা তাহলে তোমরা বুঝতে পারছো আসলে মূলত হচ্ছে যে চ্যানেলিংটা এটা বলা হয়, আমরা এর আগে বলছি যে ফাইন চার্জ যদি হয়, তো ফাইন চার্জ যদি এক জায়গায় যদি বেশি পরিমাণে ফাইন চার্জ চলে আসে তাহলে দেখা যাবে সেখানে পারমিয়েবিলিটি। এখন গ্যাস গুলা তোমার ব্লাস্টটা নিচের দিক থেকে উপরের দিকে উঠছে, কোনো জায়গায় যদি এরকম পারমিয়েবিলিটি কমে যায় তাহলে কি দাঁড়াবে? পারমিয়েবিলিটি কমে গেলে তখন দেখা যাবে যে যদি আগে যেখানে পারমিয়েবিলিটি যদি পুরো বেডের মধ্যে যদি সমান থাকতো সব জায়গায়, গ্যাস গুলা ইউনিফর্মলি উঠতো। কিন্তু যদি এক জায়গায় যে ফাইন পার্টিকেল গুলো অ্যাকুমুলেট করার কারণে ওখানে যদি পারমিয়েবিলিটি কমে যায় তাহলে দেখা যাবে যে গ্যাস তো উপরের দিকে উঠছে, তোমাদের গ্যাস ইনপুট সেম, তখন ওখানে বাধাগ্রস্ত হয়ে গ্যাসটা দেখা যাচ্ছে পাশে ফোর্স যেখানে আসে সেখান দিয়ে ফ্লো হওয়া শুরু করবে, অর্থাৎ একটা চ্যানেলের মতো হয়ে যাবে। আসলে এটা তো এক্সপেক্টেড না, এক্সপেক্টেড ছিল কি সব জায়গায় সমানভাবে গ্যাসটা উঠবে। এটা হচ্ছে চ্যানেলিং। বুঝা গেল কথাটা? হ্যাঁ হ্যাঁ। এরপরে এটা কিভাবে তুমি ডিটেক্ট করতে পারবা এই জিনিসগুলা পরে 8টা পয়েন্টে বলা আছে, বলো বলে যাও। প্রথমটা হচ্ছে রাইজ এন্ড ফ্লোজ অফ দ্য টপ গ্যাস টেম্পারেচার, তারপর হচ্ছে শার্প রাইজ ইন দ্য পেরিফেরাল ডাস্ট টেম্পারেচার ইন দ্য নেইবারহুড অফ দ্য চ্যানেল, শার্প ফল ইন দ্য কার্বন ডাইঅক্সাইড কন্টেন্ট অফ দ্য টপ গ্যাস। তোমার নিজের ভাষায় একটু বলো, পরে নিজের ভাষায় একটু বলে যাও। ওই যে চ্যানেলটা থাকবে আর কি, এই চ্যানেলের আশেপাশে নেইবারহুড অঞ্চলের পেরিফেরাল মানে প্রান্তীয় গ্যাস টেম্পারেচারটা খুব বেশি মানে শার্প একটা রাইজ থাকবে আর কি। তারপরে ওই টপ গ্যাসের যে কার্বন ডাইঅক্সাইড কন্টেন্ট সেটা খুব ড্রাস্টিক্যালি কমে যাবে। তারপরে লার্জার ব্লাস্ট ভলিউম এন্টারিং টুয়ার্ডস দ্য কার্বন ডাইঅক্সাইড কমা মানে কি বাড়বে? কি কার্বন মনোক্সাইড বাড়বে। কার্বন মনোক্সাইড তার মানে এখানে কার্বন মনোক্সাইড, কার্বনটা তোমার ইউজ হচ্ছে না, অর্থাৎ তখন কিন্তু তোমার বেড়ে যাবে, তাই না? মানে রিঅ্যাকশনটা ঠিকমতো হচ্ছে না। লার্জ ব্লাস্ট ভলিউম এন্টারিং টুয়ার্ডস দ্যাট আর ক্লোজ টু দ্য চ্যানেল, ওই জায়গা দিয়ে লার্জ ব্লাস্ট ভলিউম এন্টার করবে টুয়ারে। তারপরে প্রচুর পরিমাণে ফ্লু ডাস্ট লস হবে। চ্যানেলের কাছাকাছি থেকে অনেকগুলো টয়ার্স থাকে না, ইনলেট, গ্যাস ইনলেট তো অনেকগুলো থাকে না। তো বলতেছে যে জায়গাটার পাশ দিয়ে চ্যানেলটা যে জায়গাগুলো যে টয়ারের কাছ দিয়ে থাকে সেখানে গ্যাস ফ্লো বেশি হবে, গ্যাস বেশি ফ্লো যাবে। হ্যাঁ,
তারপরে হচ্ছে collapse of one or both of the stock line indicators into the suspended layer, এটা স্যার বুঝতে পারিনি। collapse on both stock line indicators into the suspended, অর্থাৎ যেটা হচ্ছে যে এরকম যখন পারমিয়াবিলিটি এক জায়গায় বেশি হবে আরেক জায়গায় কম হবে, তাহলে রিঅ্যাকশন এক জায়গায় বেশি হবে না, জি স্যার, এদিক দিয়ে গ্যাস ফ্লো হবে সেদিকে রিঅ্যাকশন বেশি হচ্ছে, তাহলে দেখা যাবে ওইদিকে তোমার যে পরিমাণে ওর রিডিউস আর তার থেকে বেশি যদি হয়ে যায় তাহলে ওইদিকে খালি হয়ে যাবে কিনা, খালি হলে তাহলে উপর থেকে তোমার এই চার্জ গুলা তো থ্রু আউট দ্য ক্রস সেকশন তোমার ফল করবে, কিন্তু এক জায়গায় যদি বেশি তোমার রিঅ্যাকশন হয়ে যদি ওইদিকে আয়রনটা হয়ে লিকুইড হয়ে তাহলে ফাঁকা হয়ে গেল না, তাহলে ওইখানকার উপরের চার্জটা কি দ্রুত নিচের দিকে না, এটা বলতেছে। Severe and erratic gas pressure pulsation during lowering of the big bell, ওই বিগ বেল থেকে যখন আমরা লোয়ার করবো আর কি, তখন গ্যাস প্রেসারটা খুব সিভিয়ার পালসেটিং করবে আর কি, মানে চারিদিকে সমানভাবে গ্যাসটা উঠবে না, ওই যে পালসেশন হবে, অর্থাৎ ড্রপিং ব্লাস্ট প্রেসার, মানে চ্যানেলটা যদি লার্জ হয় তাহলে ব্লাস্ট প্রেসারটা ড্রপ করবে আর কি। তাহলে এটা হচ্ছে চ্যানেলিং কি কি কারণে, মানে তুমি কিভাবে ডিটেক্ট করতে পারবা এটা আছে, এরপরে পড়ো। Unevenness can be tackled by manipulating Recording in progress. চার্জিং টেকনিক, মানে চার্জিং টেকনিকটা আমরা যদি পাল্টাই তাহলে হচ্ছে আমরা এই আনইভেননেসটা কন্ট্রোল করতে পারবো আর কি। আর চ্যানেল can be eliminated by reducing blast pressure to as low as 0.2 atm, মানে ব্লাস্ট প্রেসারটা যদি খুব কমায় দিই 0.2 atm এ নিয়ে যাই তাহলে চ্যানেলটা আমরা এলিমিনেট করে ফেলতে পারবো আর কি। কারণ তুমি যেটা করতে হবে, এটা সংক্ষেপে দুটো রেমেডি বললো, যে তুমি যদি যেহেতু দেখতেছো যে এখানে চার্জ গুলো একসাথে হয়ে যাচ্ছে, একসাথে হওয়ার কারণে দেখা যাচ্ছে থ্রু দ্য ক্রস সেকশন এক জায়গায় দেখা যাচ্ছে যে পারমিয়াবিলিটি বেশি আরেক জায়গায় কম, তাহলে এখন তোমার চার্জ টেকনিকটা ওইভাবে করতে হবে, যাতে হোমোজেনিয়াস ডিস্ট্রিবিউশন হয়, তোমার চার্জের যেটা হচ্ছে যে কোর্স এবং ফাইন পার্টিকেল হোমোজেনিয়াস ডিস্ট্রিবিউটেড থাকে, তখন তাহলে তোমার এই জিনিসটা হবে না। এবং আরেকটা জিনিস বললো যে তুমি যদি চ্যানেলের যে ব্লাস্টের প্রেসারটা যদি কমায় দাও তখন দেখা যাবে যে এটা। এরপরে সেকেন্ড যেটা এটা বলে স্ক্যাফোল্ডিং, আর একটা it is a wedging or bridging of the charge materials occurs across the horizontal. চ্যানেলিংটা বুঝছো? হ্যাঁ বন্ধুরা, জি স্যার বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, এরপর একটু বলো। A wedging or bridging of the charge materials occurs across the horizontal cross section as well as vertically along a part of the lining which interrupts smooth descent of the stock, মানে এখানে হরিজন্টাল বা ভার্টিক্যাল ক্রস সেকশনে কিছু কিছু জায়গায় হচ্ছে ম্যাটেরিয়ালটা মানে ওয়েস্ট হয়ে যায় অথবা মানে লেগে যায় আর কি, একটা লেয়ারের মতো তৈরি করে, যেটার কারণে হচ্ছে ওই স্টকটা স্মুথ ভাবে যে নামতেছে এই ইয়াটা ছবিতে দেখা যাচ্ছে, ছবিতে দেখা মানে এখানে এটা কি হচ্ছে পরে দেখবো আমরা একটু পরে, এখানে জমে যায় চার্জ মেটেরিয়াল, জমে যে এরকম একটা জিনিস তৈরি হয় এদিকে, তার মানে কি দাঁড়ালো এই জায়গাটাতে একটা তৈরি হলো, তৈরি হয়ে এরকম বাড়তি একটা জিনিস তৈরি হলো, এটা ফার্নেসের ইনসাইড ওয়ালে এই জিনিসটা। তারপর this built up of impervious mass can occur at any place from the boss to upper part of the shaft, মানে এটা যে কোনো জায়গা হতে পারে, বস থেকে শুরু করে একদম শ্যাফটের উপর বসের উপর জোনে এটা বসে না। হ্যাঁ, in the low temperature zone where liquid phase do not normally occur, the acceleration are formed on the middle and upper shaft called scaffolds, মানে নিচের দিকে যেখানে মানে লো টেম্পারেচার জোন থাকে, যেখানে ইউজুয়ালি হচ্ছে লিকুইড ফেজ থাকে না আর কি, সেখানে এই অ্যাসেলেরেশন গুলি ফর্ম করে। এবং এই মানে স্ক্যাফোল্ডটা কখনোই বর্স জোনে হবে না, একটু বলি আমি, এর আপার জোনে হবে যেখানে লো টেম্পারেচার হবে, এবং এই লো টেম্পারেচার জোনে দেখা যাচ্ছে ওরগুলার মধ্যে তোমার যে অক্সাইড আছে, পাক্সিং অক্সাইড এবং ওরের মধ্যে যে অক্সাইড গুলো আছে এগুলোর মধ্যে সিন্টারিং হয়ে আবার এটা রিসলিডিফাইড হয়ে একটা সলিড মাস তৈরি করে ফার্নেস ওয়ালে লেগে থাকে। হ্যাঁ, এবং এটা হচ্ছে যে এই বস জোন তোমরা এটা জানো, বসের উপরে আপার, এখানে লো টেম্পারেচার। এখানে একটা জিনিস দেখো যে তাহলে কেন হবে এখানে, তোমরা এটা এখানে স্লাইডে মেনশন করা নাই, তোমরা এটা নোট করো। এটা হচ্ছে যে মূলত হচ্ছে যে এটা কি জন্য হয়, যদি তোমার ওর মেটেরিয়ালের মধ্যে বেশি পরিমাণে সোডিয়াম, পটাশিয়াম, জিঙ্ক, লিড টাইপের অক্সাইড গুলো যদি থেকে থাকে, হ্যাঁ, এবং অথবা কোকের মধ্যে যদি এগুলা থাকে, তখন এগুলা তোমার কি করে অক্সাইড ফর্ম করে, অ্যালকালি অক্সাইড ফর্ম করে, এবং অ্যালকালি অক্সাইডের যেহেতু তোমার টেম্পারেচারটা অনেক কম,
এগুলো একটা সিন্টার্ড মাস তৈরি করবে এবং এই সিন্টার্ড মাসটা তখন আবার কি হয়ে যাবে, এটা সলিডিফাই হয়ে যাবে। তাহলে বেসিক্যালি এই জন্য এখানে বেশি দেখো পটাশিয়াম, জিঙ্ক, সোডিয়াম এই জিনিসগুলোর যদি প্রেজেন্সটা বেশি থাকে তখন এগুলা প্রথম হচ্ছে সিন্টার হবে, সিন্টার হবে রিসলিডিফাইড এবং একটা মাস তৈরি করে স্কাফোল্ড তৈরি করবে। হ্যাঁ, এটা এখানে স্লাইডে বলা নাই, তোমরা এটা নোট করে রাখো কেন এটা তৈরি হয়। এরপরে কন্ট্রোলটা বলো। The scaffolds can be kept under control firstly by controlling the input materials or by facilitating their exit। মানে আমরা যে ইনপুট ম্যাটেরিয়াল দিব সেখানে স্যার যেগুলি বললেন যে সোডিয়াম, পটাশিয়াম, জিঙ্ক, লেড এগুলি যদি কন্ট্রোল করি বা এগুলির এক্সিট যদি আমরা ব্যবস্থা করতে পারি তাহলে হচ্ছে স্ক্যাফোল্ডিংটা আমরা কন্ট্রোল করতে পারবো। সেকেন্ডলি বাই টেকিং সাচ অ্যাকশন অ্যাজ টু মিনিমাইজ ইটস ফরমেশন এন্ড প্রমোট ইটস রিমুভাল। অর্থাৎ এটা ফরমেশন কেন হচ্ছে যে কিছু কিছু জায়গায় টেম্পারেচার কমে যাচ্ছে, এগুলো যদি আমরা প্রিভেন্ট করতে পারি এবং এটার রিমুভালটা যদি আমরা প্রমোট করতে পারি তাহলে আমরা এই স্ক্যাফোল্ডিংটা কন্ট্রোল করতে পারবো। The indication of scaffold formations are sudden increase within a few days in the flue dust emission by 100 to 200%। অর্থাৎ কিছুদিনের মধ্যেই ওই ফ্লু ডাস্ট ইমিশন যদি দ্বিগুণ তিনগুণের মতো হয়ে যায় তাহলে বুঝতে হবে যে এখানে একটা স্ক্যাফোল্ডিং হয়েছে। তারপরে টপ গ্যাস টেম্পারেচারটা যদি বেশি হয়, তারপরে লোয়ার গ্যাস টেম্পারেচার অ্যাবভ দ্য স্ক্যাফোল্ড উইথ লো ইনওয়াল টেম্পারেচার, মানে এখানে ইনওয়াল টেম্পারেচারটা লো হবে কিন্তু গ্যাস টেম্পারেচারটাও লোয়ার হবে ওই স্ক্যাফোল্ডের উপরে, কারণ ওই অংশটুকু তো সলিডিফাইড হয়ে হিটটা অ্যাবজর্ব করে নিবে। তারপরে হায়ার কার্বন মনোক্সাইড তো কার্বন ডাইঅক্সাইড রেশিও অফ দ্য টপ গ্যাস। তারপরে হ্যাঙ্গিং, স্লিপিং এন্ড নন ইউনিফর্ম বার্ডেন ডিসেন্ট, মানে বার্ডেন গুলি মানে পড়বে না, হ্যাং হয়ে থাকবে। হ্যাঙ্গিং, স্লিপিং এগুলো আমরা পরে পড়ব। মানে এটা বুঝতে পারছো যে এটা এক সাইডে এটা আটকে আছে, নিচের সাইডের গুলো তো মেল্ট করে গেছে, তার নিচে একটা ভ্যাকুয়াম তৈরি হলো না, তাহলে এটা ঝুলে থাকলো না। ঝুলে থাকলে একসময় দেখা যাবে উপরের যে বার্ডেন গুলো আছে সেগুলার লোডে এটা তখন ভেঙে পড়বে, নিচের দিকে যে নেমে যাবে। এই জন্য যে এই যে নন ইউনিফর্ম বার্ডেন ডিসেন্ট এই জিনিসগুলো যদি ঘটে তাহলে এগুলো হচ্ছে বোঝা যাচ্ছে তোমার স্ক্যাফোল্ড ফরমেশনের একটা ইন্ডিকেশন। এখন কিভাবে কন্ট্রোল করতে পারো এটা বলে দাও, কিভাবে স্ক্যাফোল্ড কন্ট্রোল করতে পারো? Decreasing the concentration of alkali metals in the 800 to 1100 degrees Celsius zone by increasing their exit in the slag, অর্থাৎ decreasing the calcium oxide SiO2 ratio of the slag, মানে slag basicity এটা কমাইতে হবে আর কি। Control by flame temperature, lower flame temperature decreases the alkali buildup and facilitates its removal। প্রথমে যেটা বলো যে অ্যালকালি মেটাল গুলো থাকার কারণে মূলত হচ্ছে, তাহলে এই জন্য তোমার যেটা হচ্ছে যে অ্যালকালি মেটাল কনসেন্ট্রেশনটা তোমার কমে যেতে হবে। কিভাবে বলতেছে যে তোমার ক্যালসিয়াম এবং সিলিকেট রেশিও তুমি যদি কমাই, তাই না? এরপরে দ্বিতীয়টা বলো। Control by flame temperature, lower flame temperature decreases the alkali buildup and facilitates its removal through the slag। অর্থাৎ ওই অ্যালকালি কন্টেন্ট গুলাই তো আমাদের এই জিনিসটা ক্রিয়েট করতেছে, কিন্তু যদি ফ্লেম টেম্পারেচার লো হয় তাহলে বিল্ড আপটাও কম হবে এবং এটা স্ল্যাগের মাধ্যমে বের হয়ে যাওয়ার রাস্তাটা মানে ইজি হবে। লোয়ারিং অফ জিঙ্ক ইনপুট থ্রু সিন্টারিং অফ দ্য ওরস, মানে আমরা যদি ওটাকে একটা প্রি ট্রিটমেন্ট হিসেবে সিন্টারিং করে নিই তাহলে হচ্ছে জিঙ্ক কন্টেন্টটা লোয়ার হবে এবং স্ক্যাফোল্ডিংটা হবে না। A steep boss with two thick brick lining fitted with cooling plates, মানে ওই বসের মানে স্টিপটা মানে যে স্লোপটা থাকবে সেটা যদি খুব স্টিপ হয় এবং ব্রিকের লাইনিংটা যদি খুব বেশি থিক না হয় এবং এটাতে যদি কুলিং প্লেট দেওয়া হয় তাহলে হচ্ছে স্ক্যাফোল্ডগুলি ফর্ম করবে না। Very compact bricks with lowest possible porosity so as to resist seepage of alkalis and carbon monoxide. High aluminum bricks fired at high temperature are less susceptible to alkali attack, মানে ওই বিক্রি যদি এখানে যে অ্যালকালি যেটা আছে এটা যাতে তোমার রিফ্লেক্টরি ওয়ালের সাথে যাতে অ্যাটাক না করতে পারে, রিঅ্যাকশন যদি না হয় তাহলে তো ওখানে জমতে পারবে না, তাই না? এটার সাথে তোমার ওয়েল্ডিং করতে পারবে না, রাখতে পারবে না, এই কথাটা বলা হচ্ছে। পারমিয়াবিলিটি কম হইতে হবে আর কি ব্রিকগুলো। A substantial peripheral flow of the gases discharge scaffold formation if one is already formed, its further growth is kept under control। অর্থাৎ পেরিফেরাল বরাবর যদি একটা গ্যাসের ফ্লো থাকে তাহলে হচ্ছে স্ক্যাফোল্ড ফর্মেশনটাকে এটা মানে অনুৎসাহিত করে এবং যদি অলরেডি ফর্ম হয়ে থাকে এটা গ্রোথটাকে এসে কন্ট্রোলে নিয়ে আসতে পারে। তার মানে তোমার যে ফার্নেসের চারিদিকে এই জিনিস আমরা বলছিলাম যে সেন্টারে অর্থাৎ ফার্নেসের ইনসাইডে
রিফ্রিজারেটর ওয়ালের পাশে গ্যাস ফ্লো যদি পুরো ফার্নেসে বাড়ানো থাকে, একটু বেশি থাকে, তাহলে এই স্কাফোল্ড যেটা এটা ফর্ম হওয়াটা ডিফিকাল্ট হবে, ফর্মেশনটা ডিফিকাল্ট হবে। হ্যাঁ, enlargement of the tire diameters on the side of the scaffold formation for encouraging peripheral flow. এটা আগেরটার মতোই যে আমরা টুয়ার এখানে ডায়ামিটারটা বাড়িয়া ওই পেরিফেরাল ফ্লোটাকে এনকারেজ করব আর কি, যাতে স্ক্যাফোল্ড ফর্মেশনটা না হয়। অ্যাভয়েডেন্স অফ ইউজ অফ কোর্স উইথ লার্জ সফেনিং রেঞ্জ, মানে সফেনিং হয়ে গেলে আর কি স্ক্যাফোল্ড ফর্মেশনটা ইজিয়ার হয়, এই জন্য আমরা এটা অ্যাভয়েড করতে চাবো। তারপরে অ্যাভয়েডেন্স অফ ইউজ অফ ফাইন সিভার বার্ডেন, এবং ফাইনালি হচ্ছে কি যে আমরা ক্লিনার হিসেবে CaCl2 ইউজ করব, যেটা হচ্ছে সোডিয়াম অক্সাইড বা পটাশিয়াম অক্সাইডের সাথে রিঅ্যাকশন করে কিছু সল্ট এবং লাইম তৈরি করবে। হ্যাঁ, মানে এটা তোমার যেটা হচ্ছে ক্যালসিয়াম ক্লোরাইড ইউজ করলে তাহলে দেখা যাবে যে তোমার অ্যালকালিটা থাকবে না, এটা সল্ট হয়ে যাবে, ধরো অ্যালকালি অক্সাইডটা থাকবে না, সোডিয়াম ক্লোরাইড পটাশিয়াম ক্লোরাইড হয়ে গেলে এরা তখন চলে যাবে, তখন আর ওই যে স্কাফোল্ড যেটা ফর্ম করতে পারে। এই জন্য কিছু ক্যালসিয়াম ক্লোরাইড দিয়ে দেওয়া হয় অ্যাজ এ ক্লিনার। হ্যাঁ, এই গেল স্কাফোল্ড। এখন স্ক্যাপসটা কি বলবা? আমরা স্কাফোল্ড করলাম, তারপর আমরা চ্যানেলিংটা প্রথমে চ্যানেলিং করলাম, স্কাফোল্ড করলাম, একটা ইরেগুলারিটিস, আর এখন একটা হচ্ছে যে স্ক্যাপস। এটা কে বলবে? আমি বলবো। রোল কত? রোল 4 স্যার। রোল 4 বলো। এখানে বলতেছে হচ্ছে স্ক্যাব ফর্ম করে হচ্ছে এর জন্য যে যদি ফিজিক্যাল প্রপার্টি অফ দ্য প্রাইমারি অ্যান্ড বোর্ড স্ল্যাগস, যদি বোর্ড স্ল্যাগের যদি ফিজিক্যাল প্রপার্টি গুলো চেঞ্জ হয়ে যায় কোনো কারণে, যে মানে বিভিন্ন কারণ যেরকম ফল্টি বার্ডেনিং অথবা ইরেগুলার পটেশনের জন্য যদি প্রাইমারি আর সেকেন্ডারি স্ল্যাগের ফিজিক্যাল প্রপার্টি চেঞ্জ হয়ে যায়, তাহলে হচ্ছে স্ক্যাব ফর্ম করে। The primary cause is sudden. প্রাইমারি এন্ড পোস্ট স্ল্যাগ বলতে কি বোঝাচ্ছে? প্রাইমারি হচ্ছে যে স্ল্যাগ ফর্মেশন তো তোমার বসের উপরে স্টেকের নিচের সাইডে পড়া শুরু করবে না, ওটাকে প্রাইমারি স্ল্যাগ বলা হচ্ছে। আর বস তো হচ্ছে হাই টেম্পারেচার জোন, এখানে স্ল্যাগ ফর্ম করবে, এই কথাটা বলতেছে। হ্যাঁ, বলো। এরপর হচ্ছে the primary slag is a sudden lowering of slag fusion zone, যে কারণে হচ্ছে মানে প্রাইমারি স্ল্যাগ কি, যে ফিউশন মানে স্ল্যাগ ফিউশন জোনের যদি টেম্পারেচার কমে যায় তাহলে হচ্ছে এই যে প্রাইমারি, মানে এটা আর কি প্রাইমারি স্ল্যাগ ফর্ম করলে স্ল্যাগের যদি হঠাৎ করে স্ল্যাগের টেম্পারেচারটা যদি কমে যায় তাহলে কি হবে? ভিসকোসিটি বেড়ে যাবে। তখন দেখা যাবে যে এটা রিঅ্যাকশন করতে পারছে না, টেম্পারেচার এখানে ফল করে এবং এটা রিসলিডিফিকেশন শুরু হয়। এবং স্ক্যাব এবং স্কাফোল্ড দুইটা কিন্তু ফিজিক্যালি দেখতে কিন্তু প্রায় কাছাকাছি, যে ফার্নেস ওয়ালে জমা হয়ে এটা বেড়ে একটা ফার্নের ভিতরের দিকে চলে আসবে, অর্থাৎ এখানে জমা হয়ে থাকবে। কিন্তু পার্থক্য হচ্ছে যে ওটা হচ্ছে লো টেম্পারেচার আর স্ক্যাপসটা কি হাই টেম্পারেচার। ওটা হচ্ছে যে অ্যাবাভ দা বোর্স জোন আর এটা হচ্ছে যে ইন দা বোর্স জোন। কথাটা কি বুঝছো কিনা? আর ওখানে হচ্ছে যে অ্যালকালি ম্যাটেরিয়ালটা রেসপন্সিবল, আর এখানে হচ্ছে প্রাইমারি এবং বোর্স স্ল্যাগের মধ্যে স্ল্যাগের কিছু চেঞ্জ হয়, সেই কারণে তোমার এটা হয়। আরেকটা যেটা হচ্ছে যে তোমার স্ল্যাগের যে ফিউশন জোন যেটা আছে সেখানে যদি টেম্পারেচারটা যদি ফল করে যায় আর ভিসকোসিটি যদি বেড়ে যায় টেম্পারেচার ফল করার কারণে অথবা ক্যালসিয়াম অক্সাইড এডিশনের কারণে স্ল্যাগের কম্পোজিশনের কারণে ভিসকোসিটি যদি ফল করে যায়, তখন এটা আবার কম রিঅ্যাকশন অংশগ্রহণ করে, রিঅ্যাকশন যদি কম অংশগ্রহণ করে তখন দেখা যাবে যে তোমার এটা রিসলিডিফাইড হয়। এইভাবে করে এটা স্ক্যাপসটা ফর্ম করে। হ্যাঁ, তারপর এই যে এই মানে স্ল্যাগের যে টেম্পারেচার, ভিসকোসিটি আর সলিডিফিকেশন জোন অফ স্ল্যাগ, মানে এটা এই চেঞ্জ গুলা কিসের জন্য হয়? কয়েকটা রিজন দিছে, যে ফ্লেম টেম্পারেচার যদি বেড়ে যায়, তারপরে হচ্ছে রিডাকশন ইন দা ব্লাস্ট ফার্নেস হিউমিডিটি, যদি ব্লাস্ট ফার্নেসের হিউমিডিটি যদি কমে যায়, আবার বলছে হচ্ছে কেমিক্যাল কম্পোজিশন অফ স্ল্যাগের যদি চেঞ্জ হয়, আর হচ্ছে যদি গ্যাস ডিস্ট্রিবিউশনটা যদি ইউনিফর্ম না হয়, তাহলে হচ্ছে এই যে এসব চেঞ্জ আর কি আসে। এখন তাহলে বলা হচ্ছে যে অল্প আগে জানা যে চেঞ্জ গুলো বললাম, স্ল্যাগ টেম্পারেচার, ভিসকোসিটি, সলিডিফিকেশন জোনের স্ল্যাগ, এটা যে চেঞ্জ হবে, এগুলো কি জন্য চেঞ্জ হবে সেই কারণটা তোমার ফ্লেম টেম্পারেচার বাড়লে, তারপর ব্লাস্ট হিউমিডিটি বাড়লে, রিডাকশন অফ হিউমিডিটি বাড়লে মানে যেটা সেখানে রিডাকশন হবে। তারপর এরপর হচ্ছে এই যে স্ল্যাগের যে এটা কেন বলা হচ্ছে, এটা বলা হচ্ছে যে এটা তো তোমরা জানো ওয়াটার থেকে যদি ওয়াটার যদি রিডাকশন হয়, সেটা কি রিঅ্যাকশন, এন্ডোথার্মিক না এক্সোথার্মিক? এন্ডোথার্মিক স্যার। কে বলতে পারবা?
ওয়াটার রিডাকশনটা কি এন্ডোথার্মিক না এক্সোথার্মিক রিঅ্যাকশন? কার মনে আছে? আমার প্রশ্নটা শুনতে পাচ্ছ? স্যার এন্ডোথার্মিক। এন্ডোথার্মিক। তাহলে এন্ডোথার্মিক হলে তোমার ওই যে ওই জোনের টেম্পারেচারটা কমে যাচ্ছে না? কত রোল নাম্বার কত তোমার? কত রোল নাম্বার বললা যে? স্যার আমার রোল 24। হ্যাঁ, তো এখন এই জিনিসগুলো বলো। তারপর হচ্ছে চেঞ্জ ইন কেমিক্যাল কম্পোজিশন অফ দ্য স্ল্যাগ। স্ল্যাগের কেমিক্যাল কম্পোজিশন যদি চেঞ্জ হয়ে যায়, এটা দেখা যাচ্ছে যে তোমার ভিসকোসিটি চেঞ্জ হয় ইত্যাদি। আর নন ইউনিফর্ম গ্যাস হবে, গ্যাস ডিস্ট্রিবিউশন। হ্যাঁ, তারপর বলো। তো এই যে স্ল্যাগের যে ফ্রিজিং যেটা, সেটা হয় হচ্ছে এই যে এন্ডোথার্মিক রিঅ্যাকশনটার জন্য। যে এন্ডোথার্মিক রিঅ্যাকশন হইলে যে টেম্পারেচার লোয়ার হয়ে যায়, এই কারণে হচ্ছে যে স্ল্যাগ যেটা লিকুইড ছিল এটা হচ্ছে সলিডিফাই হয়ে যায়। এই কথাটাই হচ্ছে বলতে। ডিরেক্ট রিঅ্যাকশন যদি হয়, আমরা ডিরেক্ট রিঅ্যাকশন গুলো অধিকাংশ তোমার হচ্ছে এন্ডোথার্মিক রিঅ্যাকশন, তাহলে তোমার হয়ে যায় তখন স্টেপ ফর্ম করে। কিভাবে কন্ট্রোল করবা বলো? কিভাবে কন্ট্রোল করবে, এখানে একটা মেথড বলছে যে দ্য চার্জিং অফ কোক ফর মেল্টিং ডাউন দ্য ইনক্রাস্টেশন। মানে ওই যে স্ল্যাগটা যে ফর্ম, মানে উপরে যে লেয়ারটা যে পড়লো, ওই এক্সট্রা লেয়ারটাকে হচ্ছে গলায় ফেলার জন্য হচ্ছে কিছু আমরা এক্সট্রা কোক হচ্ছে আমরা চার্জের সাথে, চার্জ মেটেরিয়ালের সাথে দিব। তো এইটা হচ্ছে স্ক্যাবের একটাই। তারপর হচ্ছে টেম্পোরারি রিডাকশন অফ ব্লাস্ট ফার্নেস টেম্পারেচার ফর দ্য সেম পারপাস। মানে আচ্ছা স্যার, এখানে একটা কথা যে ব্লাস্ট ফার্নেসের টেম্পারেচার কেন আমরা রিডিউস করবো, এটা আমি বুঝতে পারি না। টেম্পারেচার Temporary reduction of blast furnace blast temperature for the same purpose. Blast temperature কমাই দিবা। ব্লাস্ট মানে হচ্ছে হিটিং টেম্পারেচার। তোমার ব্লাস্টটা তুমি যখন দিচ্ছ, হিটিং করতেছো না 600-700 তে, ওই যে আমরা যখন হচ্ছে তখন বের হচ্ছে উপর দিয়ে, সেটাকে আমরা বার্ন করাচ্ছি একটা ব্রিক চেকারের মধ্যে। ওই ব্রিক চেকারকে হিট করাচ্ছি, আমার এটা হিট হয়ে যাচ্ছে। তখন এটার মধ্যে দিয়ে আমি যে ব্লাস্ট ফার্নেস হচ্ছে, সেই ব্লাস্টটা ওই হিটেড বা হট ব্রিক চেকার, তখন সেখান থেকে ব্লাস্টের টেম্পারেচার নিয়ে আসতেছে। কথা বুঝো নাই? জি স্যার। তাহলে তখন দেখা যাচ্ছে, ধরো সাপোজ যদি এটা 600-700 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার আছে, তুমি 200-300 ডিগ্রি টেম্পারেচারে এটাকে পাঠাবা। তো ওইটা তো তুমি নিজে কন্ট্রোল করতে পারো। ওইটা দিব এই টেম্পোরারি রিডাকশন অফ ব্লাস্ট টেম্পারেচার, অর্থাৎ যে ব্লাস্টটা আসবে বাইরে থেকে, তার টেম্পারেচারটা একটু কমায় দাও। বুঝতে পারছো? জি স্যার। এখন এরপর বলছে হচ্ছে যে পেরিফেরাল জোন থেকে, মানে লাইমস্টোন যেগুলো আমরা চার্জ করব, সেটা হচ্ছে পেরিফেরাল জোন থেকে হচ্ছে আমরা, মানে লাইমস্টোন যেগুলো চার্জ করব সেটা হচ্ছে পেরিফেরি থেকে হচ্ছে দূরে হবে। মানে পেরিফেরিতে যদি দেই তাহলে হচ্ছে ওই যে লাইমি স্ল্যাগ জেনারেট করবে, এটা হচ্ছে আমরা চাই না। এই কারণে হচ্ছে আপনার লাইমস্টোন গুলা হচ্ছে পেরিফেরাল জোন থেকে দূরে আমরা চার্জিং করব আর কি। তো এরপর হচ্ছে লাইমি স্ল্যাগ কেন বলা হচ্ছে, তুমি খেয়াল করবে যে স্ল্যাগের মধ্যে যদি ক্যালসিয়াম অক্সাইডটা বেড়ে যায়, স্ল্যাগের নেচারটা যে কি হয় বলো? বেসিক স্যার। বেসিক আর কি হয়, তার প্রপার্টি কি? ভিসকোসিটি বাড়ে না কম? ভিসকোসিটি কমে যায় স্যার। ক্যালসিয়াম অক্সাইড বেশি হলে ভিসকোসিটি বাড়ে না কম? কমে স্যার। ভিসকোসিটি কমে। বাড়ে না কমে? কমে মানে কি? কিন্তু ভিসকোসিটি কমানো হচ্ছে এটা লিকুইড হয়ে যাওয়া, আর ভিসকোসিটি বাড়ানো হচ্ছে এটা সলিড, মানে একটু ডিসকাস হওয়া। কোনটা ভালো করে বলো? ক্যালসিয়াম অক্সাইড দিলে কি পরিমাণ বাড়লে কি ভিসকোসিটি কমবে স্যার? কমবে না বাড়বে? কমবে স্যার। কমবে স্যার। কমবে স্যার। কারণ সিলিকন ডাইঅক্সাইডের নেটওয়ার্ক ভাঙবে না স্যার, তো স্যার ভিসকোসিটি তো স্যার কমার কথা না। কি বেশি হয় সিলিকন নেক্সাম, এটা বলা হচ্ছে যদি আর্ন কি বলে এটাকে, একটা ক্রিটিক্যাল রেশিও আছে স্যার, ওইটার থেকে বাইরে গেলে আবার ভিসকাস হওয়া শুরু করে। কারণ মানে ধরো যতগুলো সিলিকন আছে সেগুলোকে ভেঙে ঢুকে গেল, যদি এর চেয়ে যদি বেড়ে যায় তখন বলতেছে, তখন স্যার ওই যে টেম্পারেচার বেড়ে যায় স্যার, মানে যে মানে স্ল্যাগটা থাকে ওটা মেল্টিং টেম্পারেচারটা স্যার বেড়ে যায়। মানে স্ল্যাগ মেল্টিং টেম্পারেচার মানে আসলে ডিসকাস, মেল্টিং টেম্পারেচার বেড়ে যাওয়া মানে কি স্যার? তখন স্যার ভিসকাস হয়ে যায়। ভিসকাস আসলে ক্যালসিয়াম অক্সাইডের মূল লেয়ারটা হচ্ছে যে পোরশনের বেশি যদি হয়ে যায়, এই যে লাইমি স্ল্যাগের জন্য বললো, তখন এটা ভিসকাস হয়ে যায়। ভিসকাস হলে রিঅ্যাকশন কম, এই জন্য এটা বলছি। হ্যাঁ, তারপর আচ্ছা
এরপর হচ্ছে লুসেনিং দ্য পেরিফেরি এন্ড ক্লিনিং দ্য স্ক্যাবস। মানে এই পেরিফেরি হচ্ছে আমরা লুজ করে রাখবো, আর হচ্ছে এই যে স্ক্যাব যেগুলো আছে ওগুলো হচ্ছে আমরা পরিষ্কার করে ফেলবো। আর এখানে হচ্ছে আমরা যে স্ট্যাকিং এর একটা ব্যাপার বলছে, যে আমরা হচ্ছে যে স্ট্যাকিং করব সেটা হচ্ছে কার্বনের 3টা লেয়ার দিব, আর হচ্ছে ওরের দিব 2টা লেয়ার, মানে কোকের 3টা লেয়ার আর ওরের হচ্ছে 2টা লেয়ার দিব। আর এরপর হচ্ছে when the furnace production is not smooth and regular, furnace production যদি স্মুথ আর রেগুলার না হয় তাহলে হচ্ছে মানে ওই স্ক্যাবটাকে হচ্ছে আমরা মানে বাইরের থেকে মানে ফিজিক্যালি মানে এগুলা করার পরেও হচ্ছে যে এগুলা করার পরেও যদি তোমার যদি ফার্নেস তোমার রেগুলার না হয় মানে স্মুথ না হয় তখন তোমাকে এটা ম্যানুয়ালি ওয়াশ করতে হবে। এরপর হচ্ছে use of pre-made slag with a high softening temperature and narrow softening range which reduces the occurrences of slag। মানে বাইরের থেকে হচ্ছে মানে প্রি-মেড স্ল্যাগ হচ্ছে আমরা এর ভিতর দিব আর কি, মানে আমাদের সিস্টেমের ভিতর ইন্ট্রোডিউস করব, যেটার হচ্ছে মানে সফটনিং টেম্পারেচার হচ্ছে অনেক বেশি আর সফটনিং রেঞ্জ হচ্ছে অনেক কম। তো এইটা হচ্ছে দিব, মানে এই কয়েকটা হচ্ছে স্ক্যাব কন্ট্রোল করার প্রসেস। এখন আরেকজন বলো, এটা আরেক ধরনের হ্যাঙ্গিং হচ্ছে তোমার আরেক ধরনের যে রোল করতে বললে এবার কে বলবে? প্লিজ থেকে বলো, কে বলবে? তাড়াতাড়ি বলো। হ্যাঁ আমি বলে দিই স্যার। কত রোল নাম্বার কত? 46 কৌশিক। বলো কৌশিক বলো। আর কেউ কৌশিক ছাড়া আর কেউ নাই? আগে কেউ বলো নাই? আগে একবারও বলো নাই বা বলছো পারো নাই, জিজ্ঞাসা করছি, এরকম কেউ নাই? কৌশিক বলো। কৌশিক মানে স্যার হ্যাঙ্গিংটা মূলত হয় যখন স্টকটা স্যার নিচে নামতে থাকে আর গ্যাসটা উপর দিকে উঠতে থাকে। তো মানে আমাদের মেইনলি কি গ্যাসগুলো খুব ফ্লুয়েন্টলি উপরে উঠা লাগবে, আর যে স্টক গুলো আছে ওগুলা স্যার নিচের দিকে নামা লাগবে। এখন এইটা যখন স্যার ফ্লোটা যখন আটকায় যায় তখনই মূলত হ্যাঙ্গিংটা হয় আর কি। আর এটা হয় কারণ হলো ফিজিক্যাল অবস্ট্রাকশন টু বার্ডেন ডিসেন্ট ডিউ টু দ্য ফরমেশন অফ স্কাফোল্ড স্ক্যাবস এন্ড স্কিটি বোস্ট লেগ। মানে বোস্ট লেগটা যখন স্টিকি হয়ে যায় মানে ভিসকোসিটি আর কি বেড়ে যায়, পরে স্কাফ আসলে হ্যাঙ্গিংটা হচ্ছে যে এর আগে তোমরা স্কাফোল্ড পরে আসছো, স্কার্ফ পরে আসছো, তাই না? হ্যাঁ, ওগুলোর কারণে কিন্তু হ্যাঙ্গিংটা তৈরি হয়। হ্যাঁ বলো। স্টিকি বোসলেক মানে স্যার বোসলেকের ভিসকোসিটি বেড়ে যে স্যার মানে বোসলেকটা আটকে যাইতেছে এরকম হয়, তারপর স্কাফোল্ড বা স্ক্যাব হয়, তখন স্যার মানে এরকম ফিজিক্যাল অবস্ট্রাকশনের জন্য বাটন গুলো নিচে নামাতে অনেক সমস্যা হয়, ওইটা বলছে আর কি স্যার। তারপরে স্যার স্যার গ্যাস সাপোর্টটা মানে যদি স্যার ফাইন পার্টিকেল হাই ফাইনের পরিমাণ যদি বেশি হয় তখন স্যার গ্যাস সাপোর্টটা স্যার উপর দিকে স্যার বেশি হয়ে যায়, ওই কারণে স্যার হ্যাঙ্গিং হইতে পারে। তারপরে স্যার লিকুইডটা যে নিচের দিকে ফ্লো হইতেছে তখন স্যার কোকের যে আমাদের যে স্তরগুলো থাকে ওই একটা কথা এখানে বলি, 2 নম্বর পয়েন্ট আছে ইনক্রিজ গ্যাস সাপোর্ট ডিউ টু প্রেজেন্স অফ হাই ফাইন্স। এটা দিয়ে হাই এটা কি বলছে স্যার? হাই ফাইন্স বলতে স্যার ওই যে মানে মানে ফাইন পার্টিকেল গুলো যেগুলো ওগুলো বুঝাইতেছে না? বলে তখন কি হবে? পারমেবিলিটি স্যার মানে কমে যাবে আর কি স্যার, মানে গ্যাসের যে সাপোর্টটা ওটা স্যার বেড়ে যাবে আর কি স্যার, মানে গ্যাসের উপর দিকে যে ফ্লোটা ওটা উঠতে পারবে না। হ্যাঁ বলো। মানে স্যার উপর দিকে ফ্লোটা আর কি মানে এত ইজিলি হবে না আর কি, তখন এই ঝামেলা হবে আর কি। তারপর স্যার হলো লিকুইডটা আমাদের যে থাকে উপর থেকে যেটা নিচে নামতেছে ওটা স্যার আমাদের যে কোকের গ্রিড গুলা থাকে যে মানে স্তরগুলো সাজানো আছে ওটা দিয়ে যখন নামে তখন স্যার ওইখানে ওই লিকুইডটা স্যার ব্লক হয়ে যায় আর কি। ওই কারণে মানে আর আমার তো লক্ষ্যটা হলো কি নিচে নামাটা লিকুইডটা, কিন্তু ওইটা মানে ব্লক হয়ে গেলে হ্যাঙ্গিং হয়ে যায় তখন আর। তারপরে স্যার মানে ফ্লো মানে কাজ মানে অপারেশনটা ঠিক মতো হয় না, ওই কারণে হ্যাঙ্গিং হয়। তারপর স্যার ব্লকিং গ্যাস ফ্লো ইন দা বস ডিউ টু দা ভিসকাস অর রেসিডুয়েশন, মানে ওই সেম কথা স্যার, মানে যখন স্যার ভিসকাস স্ল্যাগ থাকে তখন ওইটার মাঝখানে আমাদের গ্যাস গুলা যখন উপরে উঠবে ট্র্যাপ হয়ে যায় অনেক সময় গ্যাস গুলা ওই ভিসকাস স্তরের মধ্যে। তো গ্যাস গুলা বাইরেতে না পারলে ওইখানে তো স্যার মানে মানে অপারেশন গুলা ঠিক মতো হবে না, সো আলটিমেটলি ওইখানেও স্যার মানে হ্যাঙ্গিং হয় আর কি। মানে এখানে হ্যাঙ্গিং বলতে এক কথা হচ্ছে ঝুলে থাকা। এখন কেন ঝুলে থাকবে বলছে যে এর আগে স্কাফোল্ড যেটা আছে না, স্কাফোল্ডটা কি দেখছি আমরা যে একটা ফার্নেস ওয়ালে লেগে এটা হচ্ছে তোমার
অ্যাবাভ দ্য বোস জোন, লো টেম্পারেচার জোন, এটা বেড়ে থাকলো একটা জিনিস, তার উপরের স্ল্যাগ গুলো নিচে নামতে পারবে না, তাহলে ঝুলে থাকলো না। ঠিক একেবারে অ্যাসক্রিপসও এরকম। আবার অথবা তোমার গ্যাস যদি ফাইন পার্টিকেল যদি বেশি থাকে তখন গ্যাস উপরের দিকে বাধাগ্রস্ত হলে গ্যাসটা তো চার্জটাকে নিচে নামতে দিবে না। আমরা চাই কি, আমরা চাই যে স্টেপ বাই স্টেপ চার্জ গুলো হোমোজিনিয়াস, আমরা যেভাবে গ্রাজুয়ালি লেয়ার বাই লেয়ার ফার্নেসের টপে আমরা চার্জিং মেটেরিয়ালস কোক এগুলা মানে কোর এগুলাকে আমরা লেয়ার বাই লেয়ার সাজিয়েছি, ঠিক স্টেপ বাই স্টেপ এগুলো নামতে থাকবে স্মুথ গ্যাস ব্লাস্ট ফার্নেস অপারেশনের জন্য এটা নেসেসারি। কিন্তু দেখা গেল যে এটা হঠাৎ করে বাধাগ্রস্ত হলো নামাটা, তাহলে দেখা যাচ্ছে কি তোমার পুরা লেয়ারটাই কিন্তু ডিস্ট্রয় হয়ে যাচ্ছে, অর্থাৎ কোকের লেয়ারটা আর কোকের লেয়ার থাকছে না, ওরের লেয়ারটা এটা মিক্সড হয়ে যাচ্ছে, অর্থাৎ লেয়ার বাই লেয়ার যেটা কনসেপ্ট সেটা আস্তে আস্তে ব্লক হয়ে যাচ্ছে। কেন? ওই যেটা হ্যাঙ্গিং হয়ে এক পাশ হ্যাঙ্গিং হয়ে আছে আরেক পাশ নেমে যাচ্ছে, তারপর এখন যখন হ্যাঙ্গিংটা আবার বেশি ওয়েট হয়ে যাবে দেখা যাবে এটা হঠাৎ করে পড়ে যাবে। এটা পরের কথাটা আছে স্লিপস কথাটা আসবে, এই যে স্লিপস পড়ো, তখন এই পরের কথা যে পড়ে যাবে স্লিপ করবে এই কথাটা পরে আসতেছে। বলো স্লিপ যেটা হচ্ছে স্যার মানে উপর থেকে নিচের দিকে মুভমেন্ট আর কি, হঠাৎ করে যেটা হওয়ার কথা না ওটা হয়ে যায় এরকম টাইপ আর কি। স্টক আমরা এটা চাই না, স্লিপ আমরা চাই না, আমরা যে স্টেপ বাই স্টেপ একটা সার্টেন ডিসটেন্স নামবে, স্টেপ বাই স্টেপ লেয়ার গুলো নামবে, মানে স্মুথলি হবে আর কি স্যার অপারেশন গুলো। কিন্তু মানে এটা হলো স্যার অনেকক্ষণ আটকে আছে ঝুলে আছে, এরপর যখন এটার বার্ডেন নিচের দিকে ফাঁকা হয়ে গেছে উপরের দিকে অনেক ওয়েট চলে আসে তখন এটা হঠাৎ স্লিপ হয়ে যাবে। হ্যাঁ এটা হয় অনেক সময় স্যার হলো অ্যালকালি মেটাল যেগুলো থাকে স্যার অক্সিডাইজড হয়ে তখন ওই আপার শেফটে এই ফরমেশন গুলো হয়। আবার জিঙ্ক ভেপার অনেক সময় স্যার ওইখানে কন্ডেনসেশনে মানে সলিডিফাই হয়ে তখন স্যার নিচের দিকে মানে উপর থেকে নিচের দিকে পড়তে শুরু করে। তো ওই সময় স্যার আর কি ওই বিভিন্ন হার্ড মাস যেগুলো থাকে ওগুলো নিচের দিকে ভিতরের দিকে পড়া শুরু করে, এই জন্য স্যার অনেক সময় স্লিপ হয়। তারপরে স্যার হলো আমাদের যে সলিডের উপর দিকে সরি সরি না গ্যাসের উপরের দিকে স্যার যে ফ্লোটা আছে ওইটা স্যার যদি কোনো সময় হিন্ডার্ড হয় মানে উপর দিকে না যেতে পারে উল্টা দিকে আসা শুরু করে, তখন অনেক সময় স্যার মানে সলিডের মধ্যে আর গ্যাসের মধ্যে ফ্লো হয়ে সলিড নিচের দিকে নামা শুরু করে। আর আরেকটা হলো স্যার ফিউজ স্ল্যাগ যেগুলো স্যার উপরে মানে উপরের দিকে থাকে ওগুলো অনেক সময় ডিসলিডিফাইড হয়ে তখন স্যার মানে বিভিন্ন অপারেশন ভেরিয়েবলের কারণে ওগুলা উপর দিকে সলিডিফাই হয়ে যায়, ওই সময় ওইগুলার ইয়ের কারণেও মানে মাছের ভাড়ার কারণেও অনেক সময় স্যার নিচের দিকে পড়ে যায়, মানে স্লিপ ঘটে আর কি স্যার। এরপর বলো আর কেউ বলবা? আমি স্যার রুল 37 রুল কত বলো স্যার 37 বলো স্যার ওর শিফটিং। এখানে ওর শিফটিং বলছে যে ফাইন ওর যদি হাই পারমিয়াবিলিটি রিজন থেকে লো পারমিয়াবিলিটি রিজনে শিফট হয়ে যায় এই ঘটনাকে আমরা হচ্ছে ওর শিফটিং বলি। এরপর বলছে চোকিং অফ হার্ট ব্লকিং অফ ড্রেনেজ অফ লিকুইডস থ্রু দ্য। শোনো এটা বলার আগে ওর শিফটটা কি হয়, ওর শিফটে যেটা হচ্ছে যে এর আগে ওই যে বলা হচ্ছে না যে তোমার যে ফাইন গুলা যদি এক পাশে থাকে আর কোর্স গুলো যদি এক পাশে হয়ে যায় তাহলে পারমেবিলিটি তোমার ভেরিয়েশন হয়ে গেল। দেখা গেল যে তোমার এই ফাইন গুলা আর সহজে মুভ করছে না, কেননা এখানে তোমার গ্যাসটা এখানে বাধা দিয়ে রাখছে আর ওই দিক দিয়ে দ্রুত ফ্লো হচ্ছে, চ্যানেলিং হয়ে যাচ্ছে বলে। তাহলে কি হয়ে যাবে যে অথবা আরেকটা জিনিস হচ্ছে যে তোমার গ্যাসের ফ্লোটা যদি খুব বেশি হয় তাহলে দেখা যাবে যে ফাইন ওর গুলা যেগুলো ফাইন সেগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় শিফট হয়ে যাচ্ছে। শিফট হয়ে দেখা যাচ্ছে তুমি আগে যেটা হোমোজেনিয়াসলি ইউনিফর্মলি চার্জ গুলো ডিস্ট্রিবিউট করছো, এক জায়গায় বেশি ফাইন চলে যাচ্ছে আরেক জায়গায় তোমার কম ফাইন অর্থাৎ ফোর্স গুলো থাকতেছে। এর কারণে আবার দেখা যাচ্ছে যে ভিতরে তোমার পারমিয়াবিলিটি চেঞ্জ হয়ে যাচ্ছে। কথা কি বুঝছো? এটাকে ওর শিফট বলা হয়। এটাও কিন্তু ঘটে, এই ওর শিফটে কিন্তু আমাদের এক্সপেক্টেড না। আমরা সবসময় চাই যে একদম লাস্ট অবস্থা পর্যন্ত ওর গুলা এবং কোকগুলা লাস্ট রিঅ্যাকশনে যাওয়ার আগ পর্যন্ত ওরা যেভাবে দেওয়া আছে ইউনিফর্ম পারমিয়াবিলিটি ওইভাবে থাকবে। ভিতরে যে তোমার এইভাবে মুভ করা এক জায়গা থেকে আরেক জায়গায় শিফট করে যাওয়া ইনসাইড দা ব্লাস্ট ফার্নেস বা ওয়ান এবং ক্রস সেকশনালি এক জায়গা থেকে আরেক জায়গায়, এটা কিন্তু আমাদের এক্সপেক্টেড না। এটাকে ওর শিফট বলা হয় আর কি। হ্যাঁ তোমরা এটা করে নিবা, আমি তোমাদের রিডিং মেটেরিয়াল দিনে এখন এটা দিব, আমি এটা করে নিব। এরপর চোকিং অফ হার্ট, এটা বলো।
choking of heart, blocking of drainage of liquids through the coke grid into the heart and build up of frozen solids on heart walls. মানে আমাদের যে কোকের গ্রিড থাকে সেই কোকের গ্রিডের মধ্যে দিয়ে লিকুইড পাস করার সময় যদি মানে এটা ব্লক হয়ে যায় বা আটকায় যায় তাহলে এটা হচ্ছে হার্টের দেয়ালে জমা হয়ে যায়। কোকের গ্রিডটা কোথায় থাকে বলো? কোকের গ্রিড বলতে কি বোঝাচ্ছে? যে কোকটা আমরা চার্জ করি, যে কোকটা সাজায় রাখা হয়। হ্যাঁ, মানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, তোমরা একটু খেয়াল করো, তুমি প্রথম কোক দিয়েছো, তারপর ওর এন্ড ফ্লাক্স দিয়েছো, আবার কোক দিয়েছো, আবার কি বলে এটাকে ওর এন্ড ফ্লাক্স দিয়েছো, এবং আস্তে আস্তে যখন তোমার নিচের দিকে নামতে থাকবে কোকটা বার্ন হতে থাকবে। আবার একই সাথে তোমার যে ওর আছে, ফ্লাক্সিং মেটেরিয়ালস আছে, এগুলো কিন্তু আসলে কোনোটাই সলিড থাকবে না। ওর এবং ফ্লাক্সিং এর পুরাটাই আস্তে আস্তে তোমার রিঅ্যাকশনের সাথে লিকুইড হয়ে যাবে। লিকুইড হবে না, তোমরা তো এটা পড়ছো, এর আগে অনেক আমরা ডিসকাস করছি। লিকুইড হলে আসলে একসময় দেখা যাবে যে তোমার ওর আর ফ্লাক্সিং মেটেরিয়াল যে লেয়ারটা, সেটা কোনো বোস এবং হার্ট, বিশেষ করে হার্ট জোনে এসে, হার্টের উপরে এসে ওইটার কোনো এক্সিস্টেন্স থাকবে না, ওইটা পুরোপুরি লিকুইড হয়ে অ্যাবলিশ হয়ে যাবে, ওই লেয়ারের কোনো অবস্থানই থাকবে না। কিন্তু কোক যেটা আছে, সে কোকটা এমন ভাবে রিঅ্যাকশন হবে যে কোকটা কিন্তু সলিড অবস্থায় থাকবে। কোক হয় গ্যাস হয়ে চলে যাবে অথবা সলিড অবস্থায় থাকবে। কথা কি বুঝছো কিনা? ওই যে ডেড জোন একটা বলা আছে না, ডেড ম্যান জোন একটা। জি স্যার, ওই মাঝখান বরাবর থাকে। এখানে কোক, তার মানে এখানে কোক, এখানকার কোক বার্নিং হচ্ছে কিন্তু উপর থেকে নতুন কোক অ্যাড হচ্ছে। আলটিমেটলি দেখা যাচ্ছে যে এখানে সলিড কোকের একটা পোর্শন অলওয়েজ থাকতেছে, এবং এই কোক গুলা যেহেতু সাইজ গুলো তখনও সাফিসিয়েন্টলি লার্জ থাকে, এর মাঝে গ্যাপ থাকে, একটা গ্রিড তৈরি করে। এই গ্রিডের মাঝখান দিয়েই তোমার স্ল্যাগ এবং তোমার লিকুইড মেটালটা পাস করে যায়, পাস করে হাঁটতে চলে যায়। কথা কি বুঝছো কিনা? এখন চোকিং হচ্ছে যে তোমার এটা যদি বাধাগ্রস্ত হয় তখন এটা চোকিং বলা হচ্ছে আর কি। কথা বুঝছো? কি কি কারণ হচ্ছে বলো, রোল 37। Choking may be caused by high blast rate and excessive liquids through flow into the coke grid. তার মানে আমরা যদি আমাদের ব্লাস্ট রেট যদি অনেক বেশি হয় আর হচ্ছে লিকুইড ফ্লো যদি অনেক বেশি হয় কোক গ্রিডের মধ্যে দিয়ে, তাইলে হচ্ছে চোকিং দিতে পারে। ইউজ অফ হাই মেল্টিং ভিসকাস স্ল্যাগ, স্ল্যাগের ভিসকোসিটি যদি মানে ভিসকাস স্ল্যাগের যদি মেল্টিং পয়েন্ট অনেক বেশি হয় সেক্ষেত্রে মানে চোকিং দিতে পারে। ইউজ অফ স্মল সাইজ অর উইক কোক, কোক যদি ছোট ছোট হয় অথবা মানে উইক কোক হয় সেক্ষেত্রে হইতে পারে চোকিং। ইউজ অফ এক্সেসিভ অ্যামাউন্ট অফ র লাইমস্টোন অ্যান্ড স্মল সাইজ সিন্টার, অতিরিক্ত বেশি লাইমস্টোন আর হচ্ছে ছোট সাইজের সিন্টার পার্টিকেল ব্যবহার করা হইলে মানে এটা হইতে পারে। আর অ্যাকুমুলেশন অফ গ্রাফাইট, মানে যদি গ্রাফাইট জমা হয়ে যায় ওখানে তাইলে হচ্ছে চোকিং হইতে পারে। তো তারপর বলছে ফলোইং মেজার্স মে বি অ্যাডপ্টেড টু কাউন্টার চোকিং। চোকিং কাউন্টার করার জন্য বা আটকানোর জন্য আমরা নিচে মেজারমেন্ট গুলো নিতে পারি। ইমপ্রুভ মেকানিক্যাল স্ট্রেংথ অফ কোক, কোকের হচ্ছে মেকানিক্যাল স্ট্রেংথ আমরা বাড়াইতে পারি। লোয়ার দ্য ব্লাস্ট টেম্পারেচার টু ইনক্রিজ দ্য কোক টু ওর রেশিও, মানে হচ্ছে ব্লাস্টের টেম্পারেচার আমরা কমাই দিতে পারি যেন কোক টু রেশিও মানে বেড়ে যায়। এরপর হচ্ছে ইউজ অফ সিন্টার এট দ্য পেরিফেরি বা হচ্ছে প্রান্তিক অঞ্চলগুলোতে আমরা সিন্টার ইউজ করতে পারি। ব্ল্যাঙ্ক চার্জ অফ কোক এভরি 5 to 6 চার্জেস। সরি, এই পয়েন্টটা ঠিক মতো বুঝি নাই। আমার মনে হচ্ছে যে প্রতি 5 থেকে 6 বার চার্জ দেওয়ার পর হচ্ছে নতুন করে আবার কোক দিতে হবে, একটু বুঝাইতে চাইছি। হ্যাঁ, কোক মানে এখানে ব্ল্যাঙ্ক চার্জ দাও কোক মানে তোমার শুধু কোক দিবা, কথা বুঝো নাই? মানে এখানে তোমার চার্জ ছাড়া একটা 5-6টা চার্জের যাওয়ার পরে একটা মানে ব্ল্যাঙ্ক কোক দিতে হবে যাতে এখানে গ্রিডটা তোমার মেনটেন করে। আর আরেকটা হচ্ছে যে এখানে যে কোক ওর রেশিওটা ইনক্রিজ করতে হবে, অর্থাৎ কোকের পরিমাণটা বাড়াই দিতে হবে, কোকের স্ট্রেংথ যথেষ্ট পরিমাণে থাকতে হবে, এটা বলা হচ্ছে। হ্যাঁ, তারপর সিন্টার কি জিনিস তোমরা এটা জানো তাই না? আমরা সিন্টার করে আসছি না? সিন্টার কি বলো দেখি, কে বলতে পারো? সিন্টার কি বোঝাচ্ছে এখানে? কে বলতে পারবে সিন্টার কি? একটা ইয়ে ফর্ম করা, একটা মানে দলা মতো ফর্ম করা, একটা সলিড পার্টিকেল ফর্ম করা। বেকিং কেকের মতো কি বেকিং হয় স্যার? মানে হ্যাঁ, সিন্টার কি তাড়াতাড়ি বলো। স্যার বেশি ফাইন ওর যেগুলি ছিল ওগুলি স্যার সিন্টারিং, স্যার যে ওরগুলি বেশি ফাইন ছিল ওগুলো হচ্ছে সিন্টারিং করে একটু দানাদার ফর্মে আমরা দেই আর কি, একটু বড় সাইজ করে দিই। দানাদার না, একটু বড় সাইজ করা হয়। পেলেট টাইপ না স্যার একটা নির্দিষ্ট। এই সিন্টার কিন্তু বার্ডেন প্রিপারেশনে পড়ে আসছে, সিন্টার পেলেটাইজেশন করছি না? জি স্যার, ওইটার কথা বলছি, ওই সিন্টারের কথা বলা হচ্ছে।
এখানকার ফার্নেসের ভিতর রিঅ্যাকশন প্রোডাক্ট না, এটা হচ্ছে তুমি যখন চার্জ হিসেবে দিবা তখন যে পার্টিকেল গুলা ছোট হয়ে আসতেছে, হ্যাঁ, সেই পার্টিকেল গুলাকে আমরা একটা মানে কত আমরা দেখছি 10 to 15 মিলিমিটার সাইজের নিচে হলে আমরা ইউজ করতে পারি না, তাই না? তখন ওই সাইজের গুলাকে আমরা ছোট সাইজের গুলাকে একসাথে এটাকে ইয়ে করি, ব্লেন্ড করে তারপর এখানে এটা সিন্টার করে এটা ব্লাস্ট করে ফেলি। কিভাবে সিন্টারিং করা হয় সেটা আমরা দেখছি। হ্যাঁ, এটাই। তারপর 5 নাম্বারটা বলো। 5 নাম্বারটা বলছে মেকিং লো সিলিকন আয়রন টু রিডিউস গ্রাফাইট সেপারেশন, মানে সিলিকন কন্টেন্ট কমাইতে হবে যেন গ্রাফাইট সেপারেশনটা হচ্ছে কমে যায়। হ্যাঁ, কন্টিনিউ করো। চিল্ড হার্ট। এখানে বলছে চিলিং অফ দ্য হার্ট অকার্স when heart temperature becomes cold and iron temperature falls steeply, মানে হচ্ছে হার্টের টেম্পারেচার যদি কখনো কমে যায় আর আয়রনের টেম্পারেচার তখন হচ্ছে শার্পলি হচ্ছে ফল করে, ডিক্রিজ হয়, তখন হচ্ছে মানে চিল্ড হার্ট এই ফেনোমেননটা আমরা দেখতে পারি। It can happen because of the following causes: sudden and massive sleep when মানে এটা চিল হার্ট বুঝছো কিনা, মানে এটা যদি কোনো কারণে মানে টেম্পারেচার যদি ফল করে যায় তাহলে কি হবে? আয়রনের টেম্পারেচার কমে গেলে কি হবে? আয়রন ভিতরে সলিড হয়ে যাওয়ার সম্ভাবনা আছে কিনা? অথবা যদি ভিসকাস হয়, এটা যদি টেম্পারেচার যদি কমে যায়, স্লাগিশ হয়, তখন দেখা যাবে ফার্নেস থেকে ঠিক মতো বের হচ্ছে না। এটা তো বড় ধরনের টেম্পারেচার কমে যাওয়াটা কি স্যার চিলিং বুঝাইতেছে এখানে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই ফল করা, টেম্পারেচার ফল করা। কারণ যে লিকুইড মেটালটা আসছে এটা সাফিসিয়েন্টলি যদি হাই না হয়, তুমি যদি কোনো রকমের লো টেম্পারেচার এটা যদি ল্যাডেলে ট্রান্সফার করো, আসলে কি হয় ল্যাডেলে ট্রান্সফার করা হয় না, কিন্তু ল্যাডেল থেকে তো তখন তোমার আবার মোল্ডে নিতে হবে, তাই না? এর মাঝে দেখা যাবে যে এটা জমে যাচ্ছে, এটা তখন আবার ল্যাডেল থেকে আবার এটাকে রিপিট করা তো ডিফিকাল্ট। তো সেই জন্য যে চিল এবার হার্টে যে লিকুইড মেটালটা স্ল্যাগ গুলো থাকে এগুলা সাফিসিয়েন্টলি হাই টেম্পারেচার হওয়া লাগে, এই কথাটা বলতেছি। কিন্তু হার্ট চিল হার্ট মানে এখানে টেম্পারেচারটা কমে যাওয়া কি জন্য হচ্ছে বলো, কজগুলো পড়ো। প্রথমটা বলছে সাডেন এন্ড ম্যাসিভ স্লিপস when cold materials fall into the heart, মানে হঠাৎ করে যেই জিনিসটা ওখানে জমে ছিল এটা হঠাৎ করে নিচে পড়ে, হার্টের মধ্যে পড়ে, তাইলে হচ্ছে চিল হার্ট এই ফেনোমেনন দেখা যেতে পারে। প্রোনাউন্সড ভেরিয়েশন অফ দা ওর টু গ্যাস রেশিও, ওর টু গ্যাস রেশিও এটা যদি মানে ভ্যারি করে, প্লেস টু প্লেস যদি ভ্যারি করে তাইলেও এটা দেখা যেতে পারে। collapse of relatively cold materials through large channel, বড় চ্যানেলে যদি কোল্ড ম্যাটেরিয়াল মানে কলাপস করে সেই ক্ষেত্রে এটা দেখা যেতে পারে। লিকিং অফ বশ অ্যান্ড হার্ট কুলিং প্লেটস, বশ আর হার্টের যে কুলিং প্লেটটা থাকে এটা যদি কোনো কারণে লিক হয় তখন এটা হতে পারে। আর সাডেন লোয়ারিং অফ দ্য ফিক্সড কার্বন কোক উইদাউট প্রায়র ওয়ার্নিং, মানে হঠাৎ করে যদি আমরা ফিক্সড কার্বনের এই কোকের পরিমাণটা যদি কমাই দিই সেই ক্ষেত্রে হচ্ছে চিল হার্ট এটা হতে পারে, টেম্পারেচার ফল করতে পারে। মানে এখানে যেটা হচ্ছে যে টেম্পারেচার এগুলা যে কারণগুলো আছে টেম্পারেচার কি কারণে কমে, এই কারণগুলো যদি এখানে চলে আসে, যেমন তোমার হঠাৎ করে যদি এটা আসলে তো র মেটেরিয়াল গুলো উপর থেকে যখন আসে স্টেপ বাই স্টেপ তোমরা দেখছো টেম্পারেচার যত নিচের দিকে থাকে টেম্পারেচার গেইন করে নামতে থাকে, কিন্তু হঠাৎ যদি স্লিপ হয়ে যায় তাহলে দেখা যাবে যে একদম লো টেম্পারেচার থেকে হাই টেম্পারেচার জোনে চলে আসলো। তখন এটাকে আবার হিট করতে যায়, এসে প্রচুর পরিমাণে হিট অ্যাবজর্ব করবে, আলটিমেটলি তখন সেখানকার যে টেম্পারেচারটা এটা ফল করে যাবে। কথা বলছো না, এই জিনিসগুলো এখানে বলা হলো। তারপর আবার এরা তুমি যদি হঠাৎ করে যদি ফিক্সড কার্বন যদি কমায় দাও তাহলে হিটস কম প্রডিউস হবে, তখন দেখা যাবে টেম্পারেচার ফল করে যাবে। হ্যাঁ, এরপরে বলো বার্নিং অফ টুয়ার্স। Burning of tuers. The burning of tuers can occur due to choking of the bosch, choking of the hearth and bosch. তার মানে বশে যদি চোকিং হয় যেটা আমরা আগে দেখলাম, অথবা হার্ট আর বশে যদি মানে আবার বলো চোকিং মানে কি বলো? চোকিং মানে হচ্ছে ওই ইয়েটা আটকে যাওয়া। হ্যাঁ, মানে সেখানে যদি জমে যায় তাহলে হাই টেম্পারেচারে যখন তোমার লিকুইড মেটালটা নিচের দিকে যাচ্ছে না ওইখানে জমে যাবে, তখন তোমার এটা টয়ার দিয়ে তখন দেখা যাবে যে বের হওয়া শুরু করবে, যেখানে দিয়ে গ্যাস ঢুকতেছে সেখান দিয়ে টয়ার্স তো আর এত হাই টেম্পারেচার এই রেসিস্ট করার মতো তার অবস্থা থাকে না, তখন এটা বার্নিং হয়ে যাবে। এটা বলবো। হ্যাঁ বলো। হার্ট আর বশে যদি চোকিং হয় তখন হতে পারে। আর প্রোনাউন্সড পেরিফেরাল ফ্লো which may chill the bottom parts of the furnace, তার মানে হচ্ছে যদি কোনো পেরিফেরাল ফ্লোয়ের কারণে মানে আমাদের ফার্নেসের নিচের অংশটা যদি ঠান্ডা হয়ে যায় সেক্ষেত্রে হচ্ছে বার্নিং অফ টুয়ার্স হতে পারে। এরপর হচ্ছে রেমেডিস, কিভাবে আমরা এটাকে মানে আটকাইতে পারি। মেকিং অফ আ ফ্লুইড লেস ভিসকাস বশ অ্যান্ড হার্ড স্ল্যাগ, মানে এমন একটা ফ্লুইড বানাতে হবে যেটা হচ্ছে লেস ভিসকাস, মানে ভিসকসিটি হচ্ছে কম থাকবে,
এমন স্ল্যাগ হচ্ছে প্রডিউস করতে হবে। ইমপ্রুভিং দ্য কোয়ালিটি অফ দ্য কোক, আমরা যে কোকটা চার্জ করি কোকের কোয়ালিটি ইমপ্রুভ করতে হবে। ইউজ অফ লো আলকালি বার্ডেন্স, আমরা যে ম্যাটেরিয়ালটা চার্জ করতেছি সেটা হচ্ছে আলকালি কন্টেন্ট কমাই দিতে হবে। এলিমিনেটিং লো আলকালি বার্ডেন, যে যাতে তোমার এখানে স্কাফোল্ড তৈরি হতে না পারে, এই জন্য এগুলো বলা হচ্ছে। হ্যাঁ বলো। এলিমিনেটিং চ্যানেলিং অর প্রিফারেন্সিয়াল ফ্লো, চ্যানেলিং হচ্ছে আমাদের ইয়ে করতে হবে, এলিমিনেট করতে হবে যদি চ্যানেলিং হয়। আর কন্টিনিউয়াস ব্লোয়িং উইদাউট ইন্টারাপশন, এই ব্লোটা আমরা যে ইয়েটা ব্লো করি, গ্লাসটা ব্লো করি, ওটা হচ্ছে কন্টিনিউয়াস হইতে হবে, কোনো ইন্টারাপশন থাকা যাবে না। এরপরে বলো এটা কোকনেস। Cookness. During casting of iron, a large amount of coke comes out from the heart along with liquid iron and slag. মানে আয়রনের কাস্টিং এর সময় মানে অনেক বেশি পরিমাণে কোক হচ্ছে হার্ট থেকে লিকুইড আয়রন আর স্ল্যাগের সাথে বের হয়ে আসে। মানে অনেক সময় দেখা যায় যে তোমার কোকটা আস্তে আস্তে ছোট হয়ে গেল, বার্ন করতে করতে সামান্য মানে ছোট সাইজের কোক থেকে গেল এটা, আর লিকুইড মেটালটা আয়রনটা যদি একটু ডিসকাস হয়ে যায় তখন এটার সাথে মিশে দেখা গেল যে তোমার লিকুইড মেটালে চলে আসে, এটাকে কোকনেস বলা হচ্ছে। হ্যাঁ বলো। Cookness may be caused by entrapment of small coke pieces in slag rendered viscous, মানে হচ্ছে ওই স্ল্যাগের মধ্যে স্মল কোকের পার্টিকেল গুলো হচ্ছে আটকাই যাইতে পারে। আর ইফ অপারেশন ইজ নট কন্টিনিউয়াস, অপারেশনটা যদি কন্টিনিউয়াস না হয়, যদি ইন্টারাপ্টেড হয়, সেক্ষেত্রেও মানে কোকনেস হইতে পারে। আর রেমেডিসে বলছে এটা আটকাইতে পারি আমরা হচ্ছে ইউজ অফ স্ট্রং কোক, আমরা কোকটা যেটা ইউজ করবো সেটা স্ট্রং কোক ইউজ করতে হবে। আনইন্টারাপ্টেড ব্লোয়িং হচ্ছে আনইন্টারাপ্টেড হওয়া লাগবে। আর স্পিনিং আউট কোক বিলো 20 to 25 মিলিমিটার, মানে কোকটা ইউজ করার আগে এটা স্পিনিং করে নিতে হবে, স্পিনিং করে মানে 20 to 25 মিলিমিটারের পার্টিকেল গুলো আমরা ইউজ করবো। এই তাহলে আমরা এই জিনিসটা দেখলাম, আজকে আমরা ইরেগুলারিটিস গুলো পড়লাম। ইনশাআল্লাহ আগামীকাল আমরা যেটা পড়বো সেটা হচ্ছে যে প্রোডাক্টিভিটি কিভাবে এফিসিয়েন্সি প্রোডাক্টিভিটি বাড়ানো যায়, এই জিনিসটা আমরা রেকর্ডিং স্টপড। আজকে তাহলে আমরা এখানে শেষ করি। অ্যাবসেন্ট ক্যারেক্টার কি আছে স্যার একটু দেখে বলতেছি। বলো। প্রেজেন্ট, অ্যাবসেন্ট কি আছে? পার্মানেন্ট প্রেজেন্ট, অ্যাবসেন্ট কত? 28 17 17 বেসের 7 দেখতেছো তুমি, একটু দেখো। আর ওল্ড বেসের কারা আছো বলো দেখি। স্যার 15 ব্যাচ 22। So 15 batch তুমি নিউ বেসের কারা অ্যাবসেন্ট আছে দেখো। ওল্ড বেসের কারা আছে 15 22, তারপর 15 32 15 32 স্যার 16 14 স্যার 16 14 জি স্যার 15 ব্যাচের 17 15 বেসের 17 জি স্যার 17 স্যার 12 15 বেসের 22 ছিল, 15 বেসের 22 জি স্যার 15 22 স্যার। আচ্ছা 15 বেসের 2 আছে নাকি? 15 বেসের 22 তো বলছো, আর কে বলো? 12 বেসের 19 12 19 15 16 14 15 17 আর 12 19 আর রেগুলার ব্যাচের 28 40 45। রেগুলার ব্যাচের 28 40 45 এই তো 7 আছে। রেগুলার ব্যাচের 70 পার্মানেন্টলি অ্যাবসেন্ট। রেগুলার বেসিস 7 কে তো আমি দেখলাম মানে অনলাইনে আছে একদম নিচে স্যার। রেগুলার বেসিস 7টি পার্মানেন্টলি অ্যাবসেন্ট না না স্যার আছে স্যার, ও মানে ইয়ে তো আছে মানে একদম নিচের দিকে ওর নামটা। ও আচ্ছা ঠিক আছে, মানে একদম মানে ঠিক আছে তাহলে ওর নামটা কি সিরিয়ালি নেই। রেগুলার বেসিস 28 40 45 অ্যাবসেন্ট। আর যারা আগের ব্যাচের 15 22 প্রেজেন্ট আছে, 15 32 16 14 15 17 12 19 ঠিক আছে। এর বাইরে কেউ আছো প্রেজেন্ট? নো স্যার, স্যার 45 আছে স্যার। কত 45? 17 ব্যাচের 45 জি স্যার। আচ্ছা
ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবো, পরশুদিন দেখা হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।